যখন একটা পরিবারের কেউ ক্যান্সারে আক্রান্ত হয় তখন সেই পরিবারটা ভিতর থেকে এবং বাইরে থেকে কি পরিমাণ সমস্যার সম্মুখীন হয়। আমরা জানি আসলে ক্যান্সার বিষয়টা অনেক ভয়ঙ্কর একটা বিষয়। এই বিষয়টাতে থাকার সময় আপনি কিভাবে মানসিকভাবে এত শক্তি পেলেন নিজেকে আবার নতুন ভাবে তৈরি করার, শুরু করার বা নতুন কিছু করার? এখন এটা কোন স্টেজে আছে? যদি স্টেজের কথা বলা হয় যে এটা বিগিনিং এ তো স্টেজ 2 তে ছিল, এখন কি স্টেজ 2 তেই আছে? না, যদি বাচ্চাদের কথা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আজকে ঢাকা পডকাস্টের 36তম এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আমাদের দুজন গেস্ট আছেন, আমরা তাদের কাছে যাচ্ছি পরিচিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আফিফ। আমি বর্তমানে একটা মাল্টিন্যাশনাল বাইং হাউসে কর্মরত আছি, ঢাকাতেই থাকি, মিরপুরে। আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আমি ওয়ান ব্যাংকে আছি। আজকের অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে বৃষ্টি যিনি আছেন, উনি একজন ক্যান্সার পেশেন্ট এবং আমরা আজকে ডিসকাস করব অ্যাবাউট ক্যান্সার সম্বন্ধে। বৃষ্টি, আমি প্রথমেই জিজ্ঞেস করতে চাচ্ছি যে কবে থেকে আসলে ক্যান্সারটা বোঝা গেল যে ক্যান্সার হয়েছে শরীরে? আমি আসলে শুরুর দিকে তো বুঝতে পারিনি, কারণ তখন আমার বাচ্চা অনেক ছোট ছিল। যখন ও 9 মাস বয়স, আমার সেকেন্ড বেবির, তখন হঠাৎ মনে হলো যে আমার আন্ডার আর্মে একটা লাম্প হয়েছে। তো ওইটা দেখছি যে কয়েকদিনের মধ্যে অনেক বড় হয়ে গেছে, মানে 2 সেন্টিমিটার হবে। তো ওটা ধরা পড়লো রোজার মধ্যে। তো রোজার মধ্যে অফিস থেকে এসে বাচ্চাদের ধরে আমি আর মনে হলো না যে ডক্টরের কাছে যাই। তো আমার হাজব্যান্ড বলছিল যে তুমি যাও, যে একটু দেখাও ডাক্তারের কাছে যে কি হলো। কিন্তু বললাম যে আচ্ছা ঈদের পরে যাব। এভাবে করে দেরি করতে করতে ঈদেরও প্রায় 1 সপ্তাহ পরে যে আমি ডক্টরের কাছে গেলাম, গাইনি ডক্টরের কাছে। এটা গত বছর আর কি, এটা 2024 সালের কথা। 24 সালের মে মাসে, এপ্রিলে ঈদ ছিল, মে মাসে আর কি, মার্চের লাস্টে বা এপ্রিলের ফার্স্টেই ওর লাম্পটা অনুভূত হয়, রোজার মধ্যে আর কি। হ্যাঁ, তার আগে থেকে একটু ফ্যাটিক থাকতো আর কি। সাধারণত অফিস করতো, মানে পোস্ট প্রেগনেন্সি টাইমে অফিস করতো 6 মাস। বেবির বয়স যখন 6 মাস হয়ে যাচ্ছে, তারপরে সেকেন্ড বেবি। হ্যাঁ, প্রথম বেবির বয়স কত? প্রথম বেবির বয়স তখন ছিল 3 বছর মতো ছিল। তো হয়তো বা ওই কারণে ব্যাপারটা কত সিরিয়াস ভাবে দেখাও হয়নি। ভাবলাম এমনিতেও তো বাবু তখন ফিট করে ছোটটা, আর আমি অফিস করে আসি, তো টায়ার্ড থাকাটা স্বাভাবিক মনে হতো তখন। কিন্তু খুবই আসলে টায়ার্ড থাকতাম, মনে হতো না যে কোথাও আর বের হই। শপিং করতেও যেতাম না, অনলাইনে সব শপিং করতাম, এরকম ছিল। তারপরে হচ্ছে আমি ফার্স্ট গেলাম গাইনি ডক্টরের কাছে। তো উনি দেখে বললেন তোমার হয়তো ইনফেকশন হয়েছে, তোমাকে অ্যান্টিবায়োটিক দিই। তো অ্যান্টিবায়োটিক দিলেন উনি 7 দিনের। বললো যে 7 দিনেও যদি না কমে তাহলে তুমি আবার এসো, তখন তোমাকে টেস্ট করতে হবে। 7 দিনে কমলো না, কিছুই হলো না। পরে আমাকে বললো যে তুমি একটা এফএনএসি করো। এফএনএসি করলাম, ওইটাতে ঠিক মতো মানে রিপোর্টটা আসলো যে বোঝা যাচ্ছে না কিছু, আবার এফএনএসি করতে হবে। হ্যাঁ, সাসপিশিয়াস আর কি। এফএনএসি 2 বার করলো উনি, তারপরও সাসপিশিয়াস বলছে। তারপর বললো মেমোগ্রাফি করো। তো মেমোগ্রাফি যেটা ওটা করলাম, ওখানেও ওরা ক্লিয়ারলি বলতে পারছে না, বলছে কিছু তো আছে কিন্তু ক্লিয়ার না। টার্গেটেড ইউএসজিও করা হয়েছিল আর কি, মেমোগ্রাফির সাথেই টার্গেটেড ইউএসজি করে। তারপরে বলল যে এখন বায়োপসি করতে হবে। তো এইগুলো করতে করতে আমার 3 সপ্তাহ অলরেডি পার হয়ে গেছে, আর বায়োপসি রিপোর্ট আসে 2 সপ্তাহ পর। কিন্তু বায়োপসি করতে বলছিল তোমার হচ্ছে ব্রেস্ট সার্জন, যিনি মানে ওর হচ্ছে গাইনোকোলজিস্ট, ওকে হচ্ছে যে গাইনোকোলজিস্টের কাছে আমাদের বেবি হয়েছিল,
উনি হচ্ছে একটা ব্রেস্ট সার্জন সাজেস্ট করে ওখানেই একটা মিরপুরেরই একটা হাসপাতালে, ওখানে তারা বসতো অল্টার ডেতে। তো তারপর আমরা ওই সার্জনের কাছে যখন যাই উনি সাজেস্ট করে কি যে আপনি একটা বায়োপসি করান। বায়োপসি করার জন্য ভালো একটা জায়গা বাংলাদেশে মোটামুটি ভালো যেখানে, সেখানে আমরা বায়োপসি করাই। তো বায়োপসি 5 দিন পরে ওর রিপোর্ট আসে, তখন 2 সপ্তাহ পর, মানে 5 ওয়ার্কিং ডেজ। তো পজিটিভ আর কি, যে কার্সিনোমা, ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা গ্রেড 3 ওটা বলে, গ্রেড 3 আর কি। তারপরে মানে কি করা হলো এরপরে, এটা জানার পরে তারপর চিকিৎসা কিভাবে? তারপরে তো আমাদের যিনি ছিলেন সার্জন, উনি বললেন যে এখনই অপারেশন করতে হবে, অপারেশন করে তারপরে তোমাকে কেমো দিতে হবে, অপারেশন এটা দেরি করা ঠিক হবে না। কিন্তু আমি তো ভয় পেয়ে গেলাম যে অপারেশন করব। ও আমাকে আরও কয়েকজন ডক্টরের কাছে নিয়ে গেল, বেস্ট ডক্টর, যে মানে কেমোর সার্জন, মানে সব ক্ষেত্রেই যারা বেস্ট, এরকম 2 জনের কাছে, সার্জিক্যালি একজন বেস্ট ডক্টর এবং কেমোর জন্য বাংলাদেশের যারা মোটামুটি রিনাউন্ড আর কি ঢাকা শহরে, তাদের কাছে আমি নিয়ে গেছি আর কি। তো সার্জন তারা মানে দেখা যাচ্ছে বেশিরভাগই যারা রিনাউন্ড তারা হচ্ছে বয়স বেশি, তারা এক্সপেরিয়েন্সড, এই জন্যই গেছি ওনাদের কাছে। হ্যাঁ, এক্সপেরিয়েন্স। তো সার্জনের কাছে গেলাম, তখন উনি বললেন যে এখন তো তোমার টিউমারটা বড়, এখন অপারেশন করা ঠিক হবে না, ঠিক হবে না, তুমি অনকোলজিস্টের কাছে যাও। উনি রেফার করে দিলেন একজনের কাছে, ওনাকে বললেন যে কেমো এখন দিতে হবে আগে, দিয়ে টিউমার ছোট হলে তখন উনি অপারেশন করবেন। তো আমরা অনকোলজিস্টের কাছে গেলাম, উনি বললেন যে তোমার কালকে থেকেই শুরু করতে হবে। আর এদিকে আমি চাচ্ছিলাম যে সার্জারি যদি করি আমি দেশে করাবো না, মানে এটা কেন জানি আমার মাথায় আসে, আমি জানি না, মানে দেশে অনেক ভালো হয় সব কিছু, তারপরও। তো আমরা ইন্ডিয়ার জন্য তখন ভিসা প্রসেসিংয়ে দিলাম, ফার্স্ট টাইম আর কি রিজেক্ট হয় আর কি। তো তখন মানে মোটামুটি ফ্যামিলির সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নিই যে না, ওর আব্বুর সাথেও মেনলি কথা বলি যে না, আমরা ট্রিটমেন্টটা শুরু করি। যেহেতু ওর ক্যান্সারটা খুব অ্যাগ্রেসিভ আর কি, ডক্টর ডিক্লেয়ার করছিল ক্যান্সারটা হাইলি অ্যাগ্রেসিভ, ওই জন্য যেহেতু কেমোই দিতে হবে প্রথমে, তাহলে আমরা শুরু করে দিই কেমোটা। বাদ বাকি অন দ্য গোতে যখন আমাদের ভিসাটা হয়ে যাবে তখন আমরা হয়তো গিয়ে আমরা সেকেন্ড অপিনিয়ন, থার্ড অপিনিয়নের জন্য ইন্ডিয়াতে আমরা যাব। হ্যাঁ, কিন্তু এটা আর কি ওর যেহেতু এতই বেশি অ্যাগ্রেসিভ, আমরা বুঝতে পারিনি কি যে আমাদের হয়তো প্রথম থেকেই কি যে আরও একটু অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টটা করা দরকার ছিল ওর। কারণ কার্সিনোমা, যে কোনো কার্সিনোমায় খুব একটা ভালো টাইপের অ্যাগ্রেসিভনেস নিয়েই ক্যান্সারটা শুরু হয়। আর ওর যে ক্যান্সারের টাইপ সেটা হচ্ছে কয়েকটা, ব্রেস্ট ক্যান্সারের কয়েকটা টাইপ আছে, তার মধ্যে ওটা হচ্ছে টিএনবিসি, ট্রিপল নেগেটিভ নিয়ে অনেকেই ভালো মতো সচেতন না বা জানে না রোগী পর্যায়ে আর কি। ডাক্তার পর্যায়ে সবাই জানে, কিন্তু বাংলাদেশে ডাক্তাররা সহজে প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু ডিসকাস করা উচিত। যেমন ধরেন মাঝবয়সী ডাক্তার যারা, তাদের এক্সপিরিয়েন্সটা ভালো, তারা মোটামুটি আপডেটেড প্রোটোকল ফলো করে। কিন্তু আমরা দেখা যাচ্ছে কি যে এখনকার জেনারেশনে যারা এক্সপিরিয়েন্স বেশি, যারা অ্যাবভ 60-70 আপ বয়স, তারা মোটামুটি অতটা আপডেটেড প্রোটোকল ফলো করে না এখনও আমার মতে আর কি। ক্যান্সার সাইটে তারা ওই সেকেলে ট্রিটমেন্টে পড়ে আছে বা ওই প্রসেসে পড়ে আছে অ্যাটলিস্ট। তো যার কারণে আমার এখন যেটা হয়তো মানে মনে হয় কি যে হয়তো প্রথমে যে ডাক্তারটা আমরা দেখাইছিলাম উনি মাঝবয়সী ডাক্তার ছিল, অ্যারাউন্ড 40 to 45 ইয়ার্স। উনি বলেছিল কি যে সার্জারি করে ফেলেন। হ্যাঁ, এই অপিনিয়নটা আমরা ইন্ডিয়াতেও পেয়েছি অনেক সময় একটা ডাক্তারের কাছে, কি যে যেহেতু এটা মানে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা এবং এটা ওর হচ্ছে টিএনবিসি আর কি, হাইলি অ্যাগ্রেসিভনেসের কারণে প্রথমে ওর কারখানাটাই রিমুভ করা উচিত ছিল। হ্যাঁ, তো যাই হোক, আমরা হয়তো রিগ্রেট করি ডিসিশনটা, কিন্তু তারপরেও ডাক্তার প্রোটোকল যেটা বলেছে পরবর্তীতে আমরা ওই প্রোটোকলে মানে যে এক্সপিরিয়েন্স ডক্টরটা যিনি বলেছিলেন ওই প্রোটোকলটাই আমরা ফলো করছি। ফলো করে
ইন্ডিয়াতেও প্রসিড হয়েছি। মানে প্রথমে ওর হচ্ছে স্টেজ ছিল 2, তো স্টেজ 2তে ধরা পড়ার পরে আমরা যখন বাংলাদেশে প্রোটোকলটা শুরু করি তখন আমরা ভিসা হয়নি, ভিসাটা একবার রিজেক্ট হয়েছে ঈদের আগে, কুরবানি ঈদের আগে, ওই বছর গেল বছরেরই কথা বলতেছি। তো কুরবানি ঈদের আগে যখন আমরা শুরু করলাম ওটার পরে আমরা ভিসা আরেকবার অ্যাপ্লাই করি। তো ততদিনে ভিসা আসে এবং ততদিনে আমরা হচ্ছে ডোজ ডেন্স প্রসিডিউরে আমরা হচ্ছে 2 সপ্তাহ অন্তর কেমো নিচ্ছিলাম। এবং যে কোনো ব্রেস্ট ক্যান্সারে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দেয় আর কি টিএনবিসির ক্ষেত্রে। তো নিউ অ্যাডজুভেন্টে প্রথম প্রোটোকল দেয় হচ্ছে এসি প্রোটোকল বলে, এন্ডক্সিন আর ডক্সিরুবিসিন 2টা কেমো থাকে। তো এটা সবচেয়ে মানে কার্সিনোমা ক্যান্সারের জন্য সবচেয়ে স্ট্রং ওষুধ এবং ডাক্তাররা এই প্রোটোকলটাই ফলো করে বাংলাদেশে। তো সামহাও আনফর্চুনেট কি যে ওর ডিজিজটা এটাতে টোটালি রেসপন্স তো করেইনি এবং এটা মানে প্রোগ্রেস করছে। প্রথম মানে ওই ওষুধটা দেওয়ার পরেও প্রোগ্রেস করছে, মানে ওটা রিডিউস হয়নি, উল্টা টিউমারটা আরো বড় হতে থাকছে এবং হচ্ছে ওর নেকে চলে আসছে। মানে ওর যখন ব্লোড করতেছে, আমরা যেই ডক্টরের আন্ডারে আছি ওই ডক্টর উনি বলতেছে এটা কিছু না, মানে অভয় দিচ্ছে আমি যেন টেনশন না করি, কিন্তু আসলে কিন্তু তখন মনে হয় সেকেন্ড সাইকেলের কেমো চলছে, তাই না? সেকেন্ড শেষ হওয়ার পরে ওর এটা ব্লোড করতেছে নেকে। তো তখন আমরা বললাম কি যে এটা এখানে ব্লোড হচ্ছে ম্যাডাম, এটা কি করা যেতে পারে? তো ম্যাডাম বলতেছে কি যে না, এটা কিছু হয়নি। তো আমার সামহাও তখন খটকা লাগছে, আমার মনে হচ্ছে কি যে টিউমারের সাইজ কমছে না কেমো দেওয়ার পরে, তাহলে এত কেন, তার মানে প্রোগ্রেস হচ্ছে। আমি ইন বিটুইন ইন্ডিয়াতে ভিসি কনফারেন্স কল করলাম একটা ডক্টরের সাথে, আমাদের এখানে একটা রিনোড একটা এজেন্সির মাধ্যমে যারা হচ্ছে দেখা যাচ্ছে মেডিকেল সেক্টরে হেল্প করে আর কি। তো এটা করার পরে ওখানে ভিসিতে ডক্টর বললো যে তোমরা চলে আসো, ওনারা রিকমেন্ডেশন লেটার পাঠিয়ে দিল। তো ততদিনে দেখা যাচ্ছে ভিসা অ্যাপ্লাই করলাম, 1 সপ্তাহ বা 10 দিন সময় লাগলো। তো লাস্ট আমরা 4 তারিখে মনে হয় জুলাইয়ের 8 তারিখে দিয়ে 11 তারিখে ফ্লাই করছি। আচ্ছা, 8 তারিখে দিয়ে 11 তারিখে ফ্লাই করছি, হ্যাঁ ওরকমই সমসাময়িক সময়। তারপর ওখানে গিয়ে আবার নতুন করে প্রসিডিউর, ওখানে যেয়ে ওরা আগে আমার চিকিৎসা করেনি, আগেই বলছে তুমি টেস্ট করো ফুল বডি স্ক্যান, যেটা ওটাকে পেট সিটি স্ক্যান বলে, ওটাতে দেখবে যে আমার তখনকার সিচুয়েশন কি, ওটা দেখে এরপরে ওনারা ওষুধ দিবে। তো তখন পেট সিটি স্ক্যান করা হলো, এরপরে হচ্ছে বের হলো, মানে আমরা জানতাম না যে আমার অন্য অর্গানে ছড়িয়ে গেছে, লাঙে তখন 2টা নডুল আসছে এবং ম্যামোটারি গ্ল্যান্ডেও আসছে। আসলে ওর এই পেট সিটির যে ব্যাপারটা, এটা আমি একটু ভেঙে বলতে চাচ্ছিলাম যেন আপনার যারা দর্শক আছে তারা হচ্ছে উপকৃত হয় এই ইনফরমেশনটা পেয়ে। বাংলাদেশে ক্যান্সারের ক্ষেত্রে পেট সিটি স্ক্যানটা খুবই আপডেটেড একটা মানে প্রোটোকলের একটা স্ক্যানিং মেশিন। তো পেট সিটি স্ক্যানটা বাংলাদেশে ফলো করা হয় না, কারণ বাংলাদেশে এটার অ্যাভেলেবিলিটি নাই, প্রায় খুব কম, হাতে গোনা কয়েকটা প্রাইভেট হসপিটালে আছে, পিজিতে আছে, সরকারি হসপিটাল পিজিতে আছে। কিন্তু এটার জন্য যে কেমিক্যালটা লাগে পেট সিটির জন্য, এই কেমিক্যালটা একটু দুষ্প্রাপ্য বা সাপ্লাই হয়তো কম বা দাম বেশি, অনেক ফ্যাক্টর আছে। কিন্তু মেইনলি হচ্ছে পেট সিটি কেন্দ্রিক যে প্রসেস বা চিকিৎসা ব্যবস্থা হওয়া দরকার সেটা নাই বাংলাদেশে বা গড়ে উঠে নাই। এখানে হয়তো অন্য কোনো ফ্যাক্টর থাকতে পারে, অনেক ফ্যাক্টর আছে, কিন্তু পেট সিটি এমন একটা জিনিস, আপনার শরীরে যদি কোনো ক্যান্সার ইনভেসিভ, যেহেতু ক্যান্সারের টাইপটা হচ্ছে ইনভেসিভ, ক্যান্সার সেলগুলো একটা যে কোনো অর্গান থেকে উৎপত্তি হয়ে অন্য যে কোনো অর্গানে চলে যেতে পারে ব্লাড স্ট্রিমের মাধ্যমে, এবং ব্লাড স্ট্রিমটা ক্যারি হয় লিম্ফ নোডস বা নোডুলসের মাধ্যমে, লিম্ফ নোডের মাধ্যমে এটা। তো তখন পেট সিটি স্ক্যান যখন করা হয় তখন আপনি জানতে পারবেন কি যে ওর শরীরে কোন কোন জায়গায় ক্যান্সারটা আছে। তো এটা খুব ভাইটাল একটা জিনিস। তো বাংলাদেশে এটার ক্লাসিক প্রোটোকল কি, এটার এগেনস্টে ফলো করে ডাক্তাররা কি যে তারা প্রত্যেকটা
অর্গানের টার্গেটেড ইউএসজি করে, যে দেখা যাচ্ছে কি যে ব্লাডার বড় হয়েছে কিনা, লিভার বড় হয়েছে কিনা, হ্যাঁ আলাদা আলাদা ভাবে ইউএসজি করে, টার্গেটেড ইউএসজি করে। এটাতে বোঝা যায় কি যে ক্যান্সারের মেইনলি প্রবলেমটা কি যে ক্যান্সার সেলটা কুইকলি ডিভাইড হতে থাকে, স্বাভাবিকভাবে বড় হতে থাকে, ওনারা বুঝতে পারে ওটা দেখে। ক্যান্সার যখন কোথাও দানা বাঁধে তখন আপনার হচ্ছে সেই অর্গানটা বড় হয়ে যায়। তো এইটাই হচ্ছে বাংলাদেশের প্রোটোকল, কি যে না দেখে মানে জাস্ট ইউএসজি দেখে লিভারটা বড় হচ্ছে কিনা বা লাংস বড় হচ্ছে কিনা, যে কোনো জায়গায় ক্যান্সার হয়েছে কিনা, অর্গানটা বড় হয়ে যাচ্ছে কিনা নর্মালের চাইতে, এটা দিয়ে বোঝা যায় কি যে অন্য জায়গায় ছড়াইছে কিনা। কিন্তু এটা ব্যাকডেটেড প্রোটোকল। আর পেট সিটি হচ্ছে আপনার এই কেমিক্যালটা আপনার শরীরে পুশ হবে, একটা কেমিক্যাল, রেডিও কেমিক্যাল। এই কেমিক্যালটা পুশ হওয়ার পরে আপনার সাথে সাথে ওই স্ক্যানিং মেশিনের দুইটা কেমিক্যাল দেয়। সেকেন্ডটা কন্ট্রাস্টটা দেওয়ার পরেই হচ্ছে যেখানে ক্যান্সার সেল আছে ওগুলো লাইট আপ হয়ে যায়, ওগুলো দেখে বুঝতে পারে যে কোথায় আছে, কোথায়। তো মেইন কথা হচ্ছে যে কোথায় আছে ওইটা দেখে তারপরে চিকিৎসা করাটা সবচেয়ে বেস্ট হয় আর কি। তো ওখানে যাওয়ার পরে, ইন্ডিয়াতে যাওয়ার পরে পেপ টেস্টটা করলো, তারপরে কি হলো? তারপরে আমাকে কেমো দেওয়া শুরু করলো, অন্য একটা প্রোটোকল দিল যেটা কি না প্যাক্লিট্যাক্সেল এবং সিসপ্লাটিন। এবং সেটা দেওয়ার আগে ওর কিছু আবার হচ্ছে ওর রিসেপ্টারগুলো মানে ভেরিফাই করলো। এখানে মানে ওর টিএনবিসি রিসেপ্টরটা বলতে হবে যে টিএনবিসিটা আসলে কি, যে ট্রিপল নেগেটিভ কাকে বলে? ওটা হচ্ছে আমাদের শরীরে যে হরমোনগুলো থাকে, ER, PR, HER এটা বলে। তো যে কোনো হরমোন এর সাথে যদি কানেক্টেড থাকে টিউমারটা, যে হরমোন থেরাপি দিলে টিউমার কাজ করবে, তখন ওটা হচ্ছে কোনো একটা হরমোন পজিটিভ, কোনো একটা নেগেটিভ, এরকম হলে চিকিৎসা পদ্ধতিটা ইজি হয় হরমোন থেরাপি দিলে। ট্রিপল নেগেটিভ হচ্ছে যেটা মানে কোনো হরমোন থেরাপি দিক বা যাই দিক আমার টিউমার সেলে কাজ করবে না, কারণ ওই হরমোনটা পজিটিভ নাই, রিসেপ্টরটা পজিটিভ নাই, মানে বিদ্যমান নাই ওর টিউমার সেলে। তখন হচ্ছে ERPR HER যদি পজিটিভ না থাকে তখন ওটাকে বলা হচ্ছে TNBC। তো ওটা পজিটিভ না থাকলে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে কেমো। হ্যাঁ, কেমো হচ্ছে যে অনিয়ন্ত্রিত সেলগুলোকে মেরে ফেলে আর কি। তো কেমো ছাড়া কোনো টার্গেটেড নাই। আরেকটা আছে হচ্ছে টার্গেটেড রিসেপ্টর, যেটা হচ্ছে ইমিউনোথেরাপি, কিন্তু ওইটাও সবার জন্য না, ওটা PDL1 যদি পজিটিভ হয় কারো। তো আমার এটা PDL1 পজিটিভ আসছে, এই জন্য ইমিউনোথেরাপিতে কাজ হচ্ছে। অনেকে দেখা যায় TNBC এবং ওটা পজিটিভও না, PDL1 পজিটিভ না, তখন শুধু কেমোতে কাজ হলে হবে, না হলে কিছু করার নেই এরকম। PDL1 পজিটিভ মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি যে ইমিউনোথেরাপি যেটা দেওয়া হচ্ছে PDL1 পজিটিভের উপরে, এটা ওর ইমিউনিটি সিস্টেমটাকে এনহ্যান্স করছে। এটা কোনো ওই টিউমারটাকে একবারে ডিরেক্ট হচ্ছে না মেরে শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে এনহ্যান্স করা হচ্ছে, যাতে ওটা ওটাই মানে শরীরের অ্যান্টিবডিগুলো ওই ক্যান্সার সেলটাকে ফাইট করে। কিন্তু এটা সেকেন্ডারি আর কি স্টেপ ক্যান্সারটাকে বিট করার জন্য। ফার্স্ট প্রাইমারি স্টেজ হচ্ছে বা প্রাইমারি হাতিয়ার হচ্ছে আপনার কেমো। তো কেমো ওর রেসপন্স আনফর্চুনেটলি প্যাকলি দেওয়ার পরেও তুমি বলতে পারো আর কি, প্যাকলি দেওয়ার পরেও ভালোই ছিল, মানে শ্রিঙ্ক করছিল। এখানে আমরা এভরি উইক আমরা প্যাকলি দিয়েছি। ভাইয়া, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যখন একটা পরিবারের কেউ ক্যান্সারে আক্রান্ত হয় তখন সেই পরিবারটা ভিতর থেকে এবং বাইরে থেকে কি পরিমাণ সমস্যার সম্মুখীন হয়? আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। এটা আমাদের সোসাইটিতে আসলে খুব কমন যে ক্যান্সার হওয়ার পরে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভলি ধরা হয় কি যে ক্যান্সার হয়েছে তো ও তো শেষ। কিন্তু আসলে বিষয়টা এখন এরকম না, ক্যান্সারের এখন খুব ভালো চিকিৎসা আছে এবং এইটার জন্য আমরা যেটা ফেস করি মানে এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় যে ক্যান্সার হওয়ার পরে আমাদেরকে মেন্টালি
ফিজিক্যালি, ফিনান্সিয়ালি খুব প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো এটা খুব টায়ারসাম একটা প্রসেস, কিন্তু যদি আপনার পরিবার আপনার পাশে থাকে, আপনার সমাজ, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সর্বোপরি মহান রাব্বুল আলামিন ওনার কাছে যদি আমরা সান্নিধ্য পাই, তাহলে এই জিনিসটাকে ওভারকাম করা সম্ভব। এবং আসলে সবার ভালোবাসাটা দরকার এই ক্ষেত্রে। প্রশ্ন, এই যে আপনি অনেকগুলো সমস্যার কথা বলেন, এর মধ্যে সবচেয়ে বড় বাধাটা কি? আমার যেটা মনে হয় মাইন্ড সেট আপ। হ্যাঁ, যে আমার পজিটিভ একটা মাইন্ড সেট আপ থাকতে হবে, যেটা আমাদের অনেক ফ্যামিলিতে থাকে না। যে মানে ক্যান্সারের ক্ষেত্রে অনেকেই অনেকের সামনে সাহায্যে আগিয়ে আসে না, কিন্তু এই জিনিসটা এতটাই চ্যালেঞ্জিং ক্যান্সারের বিষয়টা, এই সময় সবার জন্য করা উচিত। ভাই, বিষয়টা কি এরকম, যদি আপনার পরিবার আপনার সাথে থাকে, এই ক্যান্সার সংক্রান্ত কারণে আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে যত সমস্যাই হোক না কেন, পরিবার যদি সাথে থাকে, মাইন্ডসেটটা পজিটিভ হয়, তাহলে কি এটাকে ওভারকাম করা যায়? তাই অবশ্যই অবশ্যই। প্রথমবার যখন ইন্ডিয়া গেলাম তখন আমাকে ফার্স্ট কি করলো, সব টেস্ট করে আমাকে বললো যে তোমার তো কেমো দিতে হবে ভালোই, যেহেতু স্টেজ বেশি। এখন হাতের মাধ্যমে দিলে এই শিরাগুলো তো আর দেখা যাবে না, পাওয়া যাবে না পরে, তখন ওভাবে দেওয়া ইম্পসিবল হয়ে যাবে। আমাকে বললো যে কেমো পোর্ট আছে, কেমো পোর্ট লাগিয়ে ফেলো, তখন তোমার শিরার কোনো প্রবলেম হবে না। তো কেমো পোর্ট একটা সার্জারি, ছোট একটা সার্জারি করে কেমো পোর্ট বসানো হলো। আর আমি ওখানে কেমো দিলাম 4টা, উইকলি 4টা দিলাম। দেওয়ার পরে আমরা করলাম কি, ওষুধ কিনে নিয়ে ডাক্তার বললো যে ঠিক আছে তোমরা যেতে পারো, সমস্যা নেই, ওভাবে দিয়ে তোমার সাইকেল যখন শেষ হবে তখন তুমি চলে আসো। তো আমরা বাকি 8 সাইকেলের ওষুধ কিনে দেশে চলে আসলাম। এখানে কেমো পোর্টের মাধ্যমে আমাকে দিচ্ছিল কেমোগুলো, কিন্তু হঠাৎ করে আমার 8টা সাইকেল কেমো নেওয়ার পরে হঠাৎ করে খুব জ্বর আসা শুরু করলো, কাঁপুনি দিয়ে জ্বর। তখন এখানে অনেক টেস্ট করলো, আমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, সব ধরনের টেস্ট করলো, ইভেন ডেঙ্গু টেস্ট করলো, পজিটিভ কিনা, কোনো কিছুই সমস্যা না, কিন্তু এনারা ধরতে পারছে না। তো পরবর্তীতে আমরা যখন সেকেন্ডবার ইন্ডিয়া গেলাম তখন জানতে পারলাম যে আমার কেমো পোর্টে ইনফেকশন, এই জন্য আমার জ্বর আসতো। গ্রাম নেগেটিভ ইনফেকশন হয়েছে, যেটা এখানে কালচার করে পাইনি, বা এখানে কালচারটা করেই নাই না। বাংলাদেশে কেমোপোর্ট ইনসারশন হয় না, কারণ এখানে প্রত্যেকটা হসপিটালে এটার মানে ম্যানেজমেন্ট সিস্টেমটা নাই, যে কোনো কিছু হলে যে বুঝবে, ওটা এখনো হয়নি। তো যদি থাকতো তাহলে আমার মেইনলি আমি ইন্ডিয়া যেয়ে দেখলাম কি করলো, কেমো পোর্টের থেকে ব্লাড নিয়ে তারপর ওটাকে কালচার করলো, তারপরে বের হলো যে ইনফেকশন। এমনি শরীরের ব্লাডেও ইনফেকশন ছিল না, পোর্টে ছিল যেহেতু। তো তারপরে 7 দিন ধরে আমাকে ট্রিটমেন্ট করে পরে পোর্টটা রাখা গেল, না হলে পোর্ট তুলে ফেলতে হতো। কারণ এই ইনফেকশন হলে এটা যেহেতু আমার বাম পাশে, এটা হার্টে চলে যেত, আর্টিলারিতে চলে যেত, এই জন্য। তো এখানকার ডক্টর উনি আমাকে বললেন যে এই জন্য আমরা কেমো পোর্ট বসাতে চাই না, কারণ বাংলাদেশে ওই ইয়েটা নেই, মেইনটেইন করতে পারে না বা জানে না ওই প্রসিডিউরটা মেইনটেইন করার বিষয়ে আসলে শিক্ষা বা চিকিৎসা ব্যবস্থাটা নাই, নলেজটাও নাই, এই জন্য তো ওনারা বসায় না। কিন্তু মেইনলি যদি কেউ পোর্ট বসায় ইন্ডিয়া থেকে, এটা আমি বলবো যে এটা জানা উচিত যে এটার ইনফেকশনও হয়। যদি এমন জ্বর আসে বা কিছু হয় তাহলে সরাসরি ইন্ডিয়া যেতে হবে, নয়তো এখানকার কিছু প্রাইভেট হসপিটাল আছে, যেমন একটার নাম বলবো আমি, সেটা এভার কেয়ার হসপিটাল। ওইখানে পোর্ট সংক্রান্ত কাজ এটা খুব ভালো হয়, ওনারা বলতে পারবেন, কারণ ওনারা ইন্ডিয়ান ডক্টর এনে ওখানে যেহেতু ইন্ডিয়ান ডক্টর দেখে, ওনারা এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ, ওনারা বলতে পারেন। এই জন্য পোর্ট যদি কেউ বসায় একবার, এটা তাকে জানতেই হবে যে ইনফেকশন হতে পারে। আমাকে যখন বসানো হয়েছিল তখন ডাক্তার আমার মনে পড়ছে না যে উনি আমাকে জানিয়েছে বিষয়টা।
এবং ওই পোর্টটা ফ্লাশ করতে হয়, মানে যদি ইনঅ্যাক্টিভ থাকে 40 দিন পর পর ফ্লাশ করা দরকার, কারণ ওখানে কোনো ব্যাকটেরিয়া হতে পারে, ক্লটিং হতে পারে। আর এটার জন্য একটা মানে ওরা সিরিঞ্জে আর কি একটা কেমিক্যাল দিয়ে দেয়, হেপারন আর কি, ওইটা পুশ করতে হয় প্রতিবার কেমো নেওয়ার পরে, মানে পোর্টটাকে লক করার সময়। এবং পোর্টটা যে হ্যান্ডেল করবে যে নার্স, তাকে যথেষ্ট অভিজ্ঞতা হতে হবে এবং ক্লিনলিনেসটা বজায় রাখতে হবে। হ্যাঁ আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি প্রশ্নটা করার আগে। আমরা জানি যে আসলে ক্যান্সার বিষয়টা অনেক ভয়ঙ্কর একটা বিষয়। এই বিষয়টাতে থাকার সময় আপনি কিভাবে মানসিকভাবে এত শক্তি পেলেন নিজেকে আবার নতুন ভাবে তৈরি করার, শুরু করার বা নতুন কিছু করার? আপু, আসলে আমি চিন্তা করছি যে যা হবার তা তো হবে, কিন্তু আমাকে স্ট্রং থাকতে হবে, আমাকে চিকিৎসা নিতে হবে, আমাকে আমার ফ্যামিলির জন্য বাঁচতে হবে। আর সবচেয়ে ভালো যে আমাকে সবাই খুব ভালোবাসে, আমার ফ্যামিলি, আমার হচ্ছে বাবা মা, শ্বশুর শাশুড়ি, মানে সবাই একদম। ইভেন অফিসেও আমাদের HR, কারণ আমি তো প্রবেশনারি অফিসার হিসেবে ঢুকেছি, আমাদেরকে এমনিতেও HR খুবই পছন্দ করে। তারপর আমি যে ব্রাঞ্চে আছি ওখানকার ম্যানেজার স্যার, আমার হচ্ছে কলিগ যারা আছে সবাই, মানে যখনই যেখানে গেছি আমি এখন পর্যন্ত তো 3টা ব্রাঞ্চে আমি কাজ করেছি, তো সব ব্রাঞ্চেই। আমি অবশ্যই জিজ্ঞেস করতে চাই, কোথায় কাজ করেছেন? আচ্ছা, আমি ওয়ান ব্যাংক PLC-তে আছি। এই অবস্থাতেও ওয়ান ব্যাংকের 3টা ব্রাঞ্চে চাকরি করছেন, তাই না? এই অবস্থায় না, মানে শুরু থেকে আর কি, পাস করার পরই ঢুকেছি। তো সব জায়গায় দেখা গেছে আমি সবচেয়ে ছোট, এবং ডেজিগনেশন বেশি হলো, মানে আমাদের তো ঢোকাটাই হচ্ছে ডেজিগনেশন হাই নিয়ে। তারপরও হচ্ছে আমি সবচেয়ে ছোট এবং সবাই আমাকে অনেক আদর করে, আলহামদুলিল্লাহ। এই জন্য মানে সবার যেহেতু ভালোবাসা আছে, সবাই অনেক চায় যে আমি সুস্থ হয়ে যাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্য আমার অত প্রবলেম হয়নি আর কি। তো তারপর হচ্ছে ও যখন মানে জ্বর আসা শুরু করলো 9ম সাইকেলে আর কি, প্যাক্লিট্যাক্সেলের, তারপর থেকে আমার কেমো কাজ করেনি, আর কেমো আর মোটামুটি কাজ করেনি, সময়ের কাজ করেনি না। তারপরে কারণ পোর্টে ইনফেকশন, আর ওখান দিয়েই দেওয়া হচ্ছে, হয়তো আমরা জানি না যে এই কারণে কি কাজ করেনি আসলে তো না, কিন্তু আমার যতটুকু মনে হয়েছে কি যে এটা আবার ক্যান্সারটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, মানে ক্যান্সার তার বায়োলজি চেঞ্জ করে ফেলছে, দেখা যাচ্ছে কি যে ওর এই প্যাক্লিট্যাক্সেলটাকে ওভারকাম করে ফেলছে, ওর কেমোটাকে ওভারকাম করে ওর টিউমার আবার বড় হওয়া শুরু করলো, এবং এবারে টিউমারটা অনেক শক্ত হয়ে গেছিল, মানে এবং বসে গেছিল মানে স্কিনের বা মাংসের সাথে, মাংসপেশির সাথে। মেনলি বেসিক্যালি ওর লিম্ফ নোডে মাধ্যমে ক্যান্সারগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছিল, তো লিম্ফ নোডটা এফেক্টেড হয়েছে, অ্যাক্সিলার। তো এটা যখন শক্ত হয়ে যায় তখন আমরা ডাক্তারকে আবার কন্ট্যাক্ট করি ইন্ডিয়াতে। তো ইন্ডিয়া ডক্টর তখন বলে কি যে তোমরা মানে ফুল সাইকেলটা কমপ্লিট করে আসো। তারপর আমরা যাই, আবার যাওয়ার পরে ওখানে আবার টেস্ট করার পরে দেখা যাচ্ছে কি যে ওখানে ডাক্তার দেখে যেটা বললো কি যে পার্শিয়ালি আর কি রেসপন্স করছে। টিএনবিসি ক্যান্সারের ক্ষেত্রে খুব মানে বড় একটা ফ্যাক্টর হচ্ছে কি যে কেমোর মাধ্যমে যদি ফুললি মানে ক্লিনিক্যালি ফুললি যদি ক্যান্সারটা রেসপন্ড করে, মানে বাংলা ভাষায় বা বোঝানোর জন্য যদি বলি ক্যান্সারটা অ্যারেস্ট হয়েছে কিনা, মানে বা ডিমিনিশ হয়েছে কিনা পুরোপুরি। তো যদি না করে তখন আবার হচ্ছে সার্জারি করার অবস্থায় আছে কিনা দিয়ে সার্জারি করবে, না হলে আবার হচ্ছে কেমো দেয়। তো ওর যতটুকু হয়েছে কি যে ওর ফিজিক্যাল মোবিলিটির উপর বেসিস করে ডক্টররা তখন অ্যাডভাইস করলো কি যে না, আপনাকে সার্জারি করতে হবে। তো আমরা আবার সার্জারি করলাম, ওর খুব বড় একটা সার্জারি হয়েছে আর কি, পুরো রাইট সাইড ম্যাস্টেকটমি করা হয়েছে, প্লাস হচ্ছে ওর লাংসের রাইট সাইড লাংসের লোয়ার লোব একটা কেটে ফেলা হয়েছে। আর ঘাড়েরটা হয়তো বেশি ক্রিটিক্যাল ছিল, তো ঘাড়েরটা এখনো আর কি অপারেশন করেনি, ঘাড়ের যে লিম্ফ নোড ওইটার জন্য আবার কেমো প্রোটোকল দিয়েছে আর কি। তো 6 মাসের আবার কেমো প্রোটোকল দিয়েছে। সামনের বছর না, মানে এই বছরই আমরা মার্চে আবার হয়তো যাব
নাকি ইমপ্রুভমেন্টটা, না ঘাড়েরটা করবে নাকি ওটা দেখানোর জন্য। বলছে যে একদম যদি মিলে যায় তাহলে রেডিয়েশন দিয়ে মানে লক করে দিবে, আর যদি একটুও থাকে তাহলে রেডিয়েশন দিতে পারবে না। এখন অন্য পার্টে যে সার্জারি গুলো হলো, এখন ওখানে কি টোটালি ডিমিনিশ হয়েছে? হ্যাঁ, ওখান থেকে তো সরিয়ে ফেলেছে, ওখান থেকে মানে টিউমারটা সরাইছে, কিন্তু ওখানে এখনো মাইক্রো অর্গানিজম আছে আর কি। আমরা ওটা পেট সিটি স্ক্যান করে আবার বুঝতে পারছি কি যে এখনো ক্যান্সারের অবশিষ্টাংশ আছে, যার কারণে ওকে আবার কেমো দিয়েছে, এবার ওরাল কেমো দিয়েছে এবং সাথে ইমিউনোথেরাপিটা কন্টিনিউ করতে বলছে। এটা কি কাজ করছে এখন? এটা ভাইয়া আমরা আসলে আবার পেট সিটি না করলে বুঝতে পারবো না, বা আমাদেরকে এখন 3 মাসে এই ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে থাকতে হবে আর কি। ইটস এ লং রান আর কি, লং ম্যারাথন টাইপ অফ ট্রিটমেন্ট আর কি। এটার জন্য এখন এই স্টেজে আছে যে কি বলে যে নেক্সট আবার হচ্ছে স্ক্রিনিং করতে হবে। হ্যাঁ, মানে পেট টেস্ট করে স্ক্রিনিং করতে হবে, তারপরে পরবর্তী ওনারা প্রোটোকল দিবেন যে কি করতে হবে। এটা কোন স্টেজে আছে যদি স্টেজের কথা বলা হয়? যে এটা বিগিনিং এ তো স্টেজ 2 তে ছিল, এখন কি স্টেজ 2 তেই আছে? না, স্টেজ 2 থেকে পরবর্তীতে তো স্টেজ 4 এ ইনিশিয়াল পর্যায়ে চলে গেছে। তো ওইখানে মানে স্টেজ এখন ব্যাপার না, এখন হচ্ছে কিউরেবল অথবা নন কিউরেবল বা ট্রিটেবল আর কি। এই জিনিসটা বোঝা দরকার কি যে ওর এই ডিজিজটা এখন ট্রিটেবল থাকবে নাকি হচ্ছে কিউরেবল হবে, সেটা বুঝতে আমাদের হয়তো সামনের পর্যন্ত মার্চে যেতে হবে এই আর কি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, ফাইট করতেছি, কিন্তু টিএনবিসি আসলে এটা তো একটা বড় একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারও, কারণ হুট করে একটা মানে রোগ চলে আসা এবং সেখানে আসলে আই উড সে যে মোস্ট এক্সপেন্সিভ ট্রিটমেন্ট দেওয়াটা, সেটা তো আসলে একটা ফ্যামিলির জন্য, একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই মানে টাফ একটা ব্যাপার, টাফ একটা জার্নি, কারণ ফাইন্যান্সিয়াল জার্নি। যে অনেকেই হয়তো বা জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে তারপরে মানে টেস্ট করাচ্ছে কিংবা ট্রিটমেন্ট করাচ্ছে, হয়তো বাংলাদেশে অনেকেই করছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে আমরা তো আসলে বাঙালি সমাজ, আমাদের এখানে বাংলাদেশে আমরা সবাই যেরকম আমরা একে অপরের হেল্প করি সেটা তো মানে অভাবনীয়। আমি ওর ক্যান্সার হওয়ার পরে আমি সবার কাছ থেকে, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার অফিস কলিগ, সবার কাছ থেকে যেরকম মানে হেল্পটা পাইছি, আমার অফিস কলিগ, ওর অফিসের কলিগও প্লাস মানে আমি সেটা মানে আমার অফিসও, আমার এইচআর অনেক হেল্প করেছে অনেক। তো ইটস এ মানে বার্ডেন, কিন্তু এটা ইটস এ ব্লেসিং এই ক্ষেত্রে কি যে আমি এত মানুষের ভালোবাসা পাইছি, ওর জন্য এত হেল্প পাইছি, সাপোর্ট পাইছি, যেটা আমার মনে হয় না বাংলাদেশ ছাড়া অন্য কোনো জায়গায় আমি পাবো আর কি। বাংলাদেশে আমরা যেভাবে থাকি আর কি, এটাই আমাদের দেশের শক্তি আর কি। আমাদের পুরো সাবকন্টিনেন্টে মোটামুটি একটা সবাই একজনের বিপদে চলে আসছে, সবাই মিলে হয়তো বা এটাকেই করার চেষ্টা করছে। কিন্তু এটা খুবই এক্সপেন্সিভ, মানে বিশেষ করে ট্রিটমেন্টটা যেটা ওর যেটা ইমিউনোথেরাপি নেওয়া লাগতেছে, এটা খুবই এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট। এটা সবাই পারবে না হয়তো, বা পারেই না ম্যাক্সিমাম। এবং হচ্ছে ওর যে অ্যাগ্রেসিভনেস ক্যান্সারের, সেটা সম্পর্কে সচেতনতার অভাবেই অনেক মানুষ ডিসিজড হয়ে যায়, পাস্ট অ্যাওয়ে হয়ে যায়। এরকম অনেক আমি পরে এখন জানতে পারতেছি, আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই আর কি পাস্ট অ্যাওয়ে হয়ে গেছে আর কি ক্যান্সারটা। ডক্টররা বলে যে যত কম বয়স তত ওনারা ভয় পায়, কারণ হচ্ছে বেশি থাকে। মানে আমাদের শরীর যেরকম অনেক মানে অ্যাক্টিভ, ক্যান্সার সেলগুলো অনেক অ্যাক্টিভ, এই জন্য শরীরের অ্যাক্টিভিটির সাথে কিংবা এইজের সাথে ক্যান্সারের একটা অ্যাগ্রেসিভনেস বেড়ে যায়। এবং ওর হচ্ছে যে ক্যান্সারটা যে টাইমে ক্যাচ করছে, আমি ডাক্তার বলছে কি যে 2 ইয়ার্স আগে থেকে, কারণ ক্যান্সার সেলগুলো মিওসিস মাইটোসিস মানে বিভাজনের মাধ্যমে গ্রো করে। তো ওর যখন লাস্টের দিকে গ্রো করছে তখন এক্সপোনেনশিয়ালি এটা বেড়ে গেছে। এবং ওই সময় ও পোস্ট প্রেগনেন্সি টাইমে ছিল, ওর হরমোনাল সিক্রেশন অনেক বেশি ছিল, ও ল্যাকটেটিং মাদার ছিল, তো যার কারণে হরমোনগুলো বেশি ইফেক্ট ছিল বলেই হয়তো ক্যান্সার সেলগুলো খুব দ্রুত আর কি বৃদ্ধি পেয়েছে আর কি। এবং এই জন্য আসলে মেয়েদের সচেতনতার প্রয়োজন। আমরা তো বাংলাদেশে লজ্জা পেয়ে অনেকে ডক্টরের কাছে যায় না, কিন্তু
নিজেকে অ্যাটলিস্ট মানে সেলফ চেক আপের মধ্যে রাখতে হবে এই ক্ষেত্রে, যে কোনো ধরনের লাম্প দেখা যাচ্ছে কিনা বা এটা নিয়ে ডক্টর কাছে যাওয়া। অনেক সময় হয় যে হচ্ছে এখানে লাম্প আছে, এখানে টিউমার আছে, যে না এটা কিছু না, মানে কিন্তু কিছু নাও সেটা ডক্টরের কাছ থেকে শোনাই ভালো, নিজে ইয়া না করে। এবং ঘরে বসেও কিছু সেলফ এক্সামিনেশন করতে পারে মহিলারা, এটা ডক্টররা বলে আর কি, বিভিন্ন ফেয়ারে বলে, কারণ ক্যান্সার এখন ঘরে ঘরে। তো আমাদের সচেতনতাটাই সবচেয়ে বড় বিষয়, কারণ আর্লি ডিটেকশন যদি হয় ক্যান্সার, তা অনেক সময় ক্যান্সার পুরো টোটালি কিউরেবল আর কি, আর্লি স্টেজে ধরা যায় এবং মানে চিকিৎসাটাও তখন দীর্ঘমেয়াদী হয় না, 3 মাস 6 মাসেই অনেকে সার্জারি করা লাগেই না, অনেকে সার্জারি করা লাগে, কেমো দেয়া লাগে না। খুবই ভালো যে শুরুতেই যদি বোঝা যায়। মানে মেয়েরা দেখা যায় স্পেশালি নিজেদের দিকে টেক কেয়ার করে না মানে বাচ্চা হওয়ার পরে। আর আমার প্রবলেম ছিল যে আমি অফিস করতাম, তারপরে সে বাচ্চা দেখতাম, আর সংসার তো আছেই, রান্না বান্নাও আছে, তো সব মিলে 2জন বেবি আছে, ওদেরকে টেক কেয়ার করা, অফিস করা, ফ্যামিলি, তারপর যদি আবার এই ধরনের একটাই থাকে, সব মিলে তো নিজের দিকে তো তাকানোরও টাইম থাকতো না। এটাই ব্যাপার, যে নিজের জন্য কিছু সময় দেওয়া দরকার। এখন তাহলে কোথায় চিকিৎসা হচ্ছে? বর্তমানে ভাইয়া আমরা মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসা নিচ্ছি। প্রথমে একটা প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিয়েছিলাম, তো তারপর থেকে মানে সেকেন্ড টাইম আমরা যখন যাই মুম্বাই, তখন হচ্ছে ওর স্ক্রিনিং এর পরে আমরা যেটা দেখি যে এটা খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে, যেহেতু লাংসে ছড়াইছে। তো আমার আম্মু ছিল, আমার আম্মু গেছিল এবার, তো আম্মু আমাদেরকে এক প্রকার একটু জোর করে ধরে বেঁধে নিয়ে চলে গেছে টাটাতে, চল টাটাতে একবার দেখাই। তো আমি একটা কথা আগে থেকে জানতাম কি যে টাটাতে দেরি হয়, এবং ওর ক্যান্সার যেহেতু খুব অ্যাগ্রেসিভ, আমাদের হাতের টাইম, উই আর রানিং এ রেস এগেনস্ট টাইম। তো এই জন্য আমি প্রথমবার যখন যাই মুম্বাই, তখন আমি মানে টাটায় যাইনি, টাটার অল্টারনেটিভ হিসেবে অন্য একটা প্রাইভেট হসপিটালে গেছি, মানে ভালো ট্রিটমেন্ট দিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন দেখা যাচ্ছে কি যে ওর এটা বেশি ক্রিটিক্যাল স্টেজে চলে গেছে, তখন যেহেতু আমাদের একটা ভালো টিম দরকার, ক্যান্সার কিন্তু মনে করেন একটা অনকোলজিস্ট দরকার হয়, একটা সার্জন দরকার হয়, একটা রেডিওলজিস্ট দরকার হয়। এই কারণে টাটাতে আমরা বেসিক্যালি মুভ করি, এবং আমার আম্মু এখানে একটা ডিফেক্টও ছিল। আমার কলিগও, ওনার মানে আমার কলিগের ওয়াইফও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন, কিন্তু উনি রিসেন্টলি ওনার চিকিৎসা কমপ্লিট, তো উনি এখন সম্পূর্ণ সুস্থ। তো আমার কলিগ যিনি, ওই ভাইয়া আমাকে বলছেন যে যেভাবেই হোক আপনি টাটাতে একবার দেখান, সেকেন্ড অপিনিয়ন হলেও যান। তো যখন আমার শাশুড়ি বললেন যে চলো নিয়ে যাই, তখন আমি কিছু বলিনি, যে ঠিক আছে যাই। আর টাটার বিষয়টা হচ্ছে যে শুরুতে 75,000 রুপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এটাই আমাদের মেইন প্রবলেম ছিল, যে আমরা যদি ওখানে চিকিৎসা না করাই 75,000 রুপি ওখানে আটকে যাবে 3 মাসের জন্য। হ্যাঁ, মানে ওদের একটা কার্ড বানাতে হয়, তো হচ্ছে 75,000 রুপি ওটার মধ্যে থাকে, তো যত খরচ ওখান থেকে হয় তারপর আবার ওটা রিফিল করতে হয়। কিন্তু আমি যদি চিকিৎসা না করাই তখন তো টাকাটা আটকে যাবে। তো আমরা ভাবলাম সেকেন্ড অপিনিয়ন নেওয়ার জন্য 75,000 রুপিকে খরচ করে, এই জন্য যাইনি ফার্স্টে। তো এবার গেলাম, যে দেখি কি হয়। তো যে ভালোই লাগলো, কারণ ওখানে মানে পুরো ক্যান্সারের জন্য, বিভিন্ন টাইপ অফ ক্যান্সারের জন্য বিভিন্ন ইউনিট আছে। মানে একই রেডিওলজিস্ট যে সবার চিকিৎসা করবে এমন না। আমার হচ্ছে মানে আমার যেমন ব্রেস্টের যে ইউনিটটা, ওখানে আলাদা সার্জন, আলাদা হচ্ছে অনকোলজিস্ট, আলাদা রেডিও থেরাপিস্ট, আবার স্পেশালাইজড। হ্যাঁ, এটা খুবই ভালো। আবার থোরাসিক যেটা মানে আমার যে লাংয়ের জন্য যেটা, তার জন্য আলাদা সার্জন, আলাদা অনকোলজিস্ট, আলাদা হচ্ছে রেডিও ডক্টর। তো আমার ক্ষেত্রে হয়েছে যে অপারেশন করার জন্য 2টা টিম দরকার ছিল, ব্রেস্টেরও লাংয়েরও। তো 2 টিম মিলে ওনারা সব কিছু মানে কি বলবো, সব ইনফরমেশন নিয়ে আমার সব হচ্ছে যত ধরনের টেস্ট করানো লাগে টাটাতে সব করিয়ে ওনারা 2 টিম মিলে যেদিন আমাকে সার্জারির জন্য ডেট দিলেন, তো ওই ডেটটা পেতে আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ 2 টিম মিলে
একটা জায়গায় সার্জারি করবে, ওনাদের হচ্ছে অপারেশন থিয়েটার অনেকগুলো, ছোট বড় মাঝারি অনেক। তো আমার জন্য বড়টা দরকার ছিল, বড় অপারেশন থিয়েটার কখন ফ্রি থাকবে তখন করবে। আবার ওখানে টিমের যারা লিডার ডক্টর, অনেক সিনিয়র ডক্টর যারা, ওনারা কবে ফ্রি থাকবে, সব মিলে 2 সপ্তাহ লাগলো আমার ওই ডেট দিতে। এখন ডেট দেওয়ার পরে হলো কি যে ওই ডেটে হলো না, বললো তুমি আগের দিন আসো, এসে তারপর ভর্তি হয়ে যাও। তো গেলাম যেদিন, বললো যে না কালকে তো পাচ্ছি না, তারপরে পরবর্তী ডেট এটা হতে পারে বা ওইটা হতে পারে। তো ওরকম করে আরো 1 সপ্তাহ লেট হলো। আর এমনিতে আমি কেমো এখানে বাংলাদেশে দিয়ে তারপরে ইন্ডিয়া গেলাম, ওখানে টেস্ট করলাম, তারপরে হচ্ছে আমাকে ডেট দিল, সব মিলে আমার 1 মাসের মতো দেরি হয়ে যাচ্ছিল। তো লাস্টে আমার অপারেশন হলো। হওয়ার পরে যেটা হলো যে অপারেশনের মানে 5.5 ঘন্টা ধরে আমার অপারেশন হলো। হওয়ার পরে আমাকে আইসিইউতে দিল। আর আইসিইউতে যেও দেখি আমি নর্মাল, আমার মনে হচ্ছে যে আমি নর্মালি আছি, আমার সমস্যা হচ্ছে না কোনো। বললাম আমাকে বেডে দিয়ে দিতে, তারপর বেড আনলো। আমি যখন আমাকে সরাবে, ওনারা ধরে সরাতে চাচ্ছে, আমি বলছি না আমি একাই যাচ্ছি। আমি সুন্দর মতো উঠে ওখানে শুয়ে পড়লাম, পরে আমাকে নিয়ে গেল। তো ওনারা বললো যে তুমি তো অনেক ভালো আছো, মাত্রই অপারেশন করা হলো, এবং ওনারা কোনো অ্যান্টিবায়োটিকও দেয় না। মানে টাটার আমার সার্জারি করে মনে হলো যেটা, যে ওনারা খুবই ভালো, খুবই দক্ষ সার্জন ওখানে। আমি খুবই স্যাটিসফাইড সার্জারি নিয়ে। তো বাকিটা ওখানে ব্যাপারটা হয়েছে কি ভাইয়া, ওখানে প্রসেস ফলো করে। আমাদের দেশে যেটা হচ্ছে একটা সঠিক প্রসেসের আমার মনে হয় আর কি যতটুকু যে অভাব আছে। যেমন আমি প্রথম দিকেরই একটা উদাহরণ দিই। আমি একটা ডক্টরের কাছে গেছি, আমার একটা ফ্যামিলি ডক্টর, উনি খুব রিনাউন্ড ডক্টর। আমার ফ্যামিলির মধ্যে যারা আছে মোটামুটি সবারই সার্জারি করে, বড় বড় সার্জারি। তো ওনার কাছে গিয়ে আমি হচ্ছে মানে পেট সিটি রিলেটেড কোনো হেল্প পাই না। কিন্তু মানে মেইনলি যে প্রসেস, উনি ওই সেকেলে প্রসেস ফলো করতেছে। উনি নিজে একজন দক্ষ সার্জন, কিন্তু উনি পুরাতন প্রসেস ফলো করতেছে, মেথোডোলজি ফলো করতেছে, এবং যেটা এখনকার যুগের সাথে যায় না। হ্যাঁ, তো টাটাতে যেটা দেখছি যে ভালো একটা প্রসেসের মধ্যে আছে, আপডেটেড প্রোটোকলের মধ্যে আছে, আপডেটেড প্রসেস ফলো করতেছে। ওখানকার ডাক্তাররা যে আমাদের দেশের ডাক্তারের চেয়ে বেশি মেধাবী আমি তা বলবো না, কারণ আমি তো বাঙালি, আমি বুঝিনি যে কে দিয়েও হলেও যে আমাদের বুদ্ধি, আমাদের ডাক্তারদের বুদ্ধি অনেক ভালো, মানে মহারাষ্ট্রের, ইন্ডিয়ার মহারাষ্ট্রের চাইতে বা মারাঠিদের চাইতে। কিন্তু আমরা একটা প্রপার প্রসেসের মধ্যে নাই, প্রপার সঠিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে নাই বলে আমাদের মেডিকেল সেক্টরটা হয়তো এখনো পিছায় আছে, অ্যাটলিস্ট ক্যান্সারের দিক দিয়ে। যার কারণে আমরা হয়তো ছোটোখাটো যেগুলো চিকিৎসা সেগুলোর আমি জানি না, কিন্তু ক্যান্সারের কারণে আমরা অনেক মানে রাজস্ব হারাচ্ছি, অনেক মানে কি বলবো ডলার হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। কারণ আমি অ্যাজ এ মিডল ক্লাস পারসন, আমার সারা জীবনের সঞ্চয় পরিমাণ খরচ হয়ে যাচ্ছে, আমার একটা অ্যাসেট বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি করতে বাধ্য হচ্ছি। তো এখন পর্যন্ত প্রায় নিয়ারলি মানে অনেক টাকা খরচ হয়ে গেছে। তো এই টাকাটা তো দেখা যাচ্ছে আমি সারা জীবনেও সঞ্চয় করতে পারবো না। তো এই টাকাটা হারাচ্ছি, অথচ যদি দেশে ভালো এইরকম একটা হ্যাঁ এবং সিস্টেমটা থাকতো, আমি হয়তো বিদেশে গিয়ে আমাকে ফরেনার হিসেবে ওরা আমাকে প্রায় ট্রিপল চার্জ করতেছে, সেই চার্জটা আমাদের লাগতো না। আর টাটার প্রসেসের মধ্যে দিয়ে যেটা ভালো, কিন্তু এখানে একটা ড্রব্যাক আছে কি যে সময় লাগে, একটু ধৈর্য ধরে লাগে, কারণ ওখানে অনেক রুগী। আপনি যদি টাটায় যান, আপনাকে অনটো থাকতে হবে সব সময়, মানে পায়ের উপর থাকতে হবে, আপনাকে দৌড়ের উপর থাকতে হবে, ফলো আপ করতে হবে, ডাক্তারকে দৌড়ের উপর রাখতে হবে, মানে সাথে ফলো আপ করতে হবে। মানে এটা অটো হবে না, আপনাকে নক করতে হবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিপার্টমেন্টে বারে আপনার গভর্নমেন্ট এর মতো। হ্যাঁ, কিন্তু মানে সার্ভিসে টাকা নিচ্ছে আপনার হচ্ছে
3 গুণ বেশি, কিন্তু মানে এতই পেশেন্ট যে ওরা কিভাবে কোপ আপ করবে, ওরাও বিরক্ত হচ্ছে না। কিন্তু ওরা মানে যতক্ষণই আছে ততক্ষণই ভালো সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, ওরা 24 ঘন্টা। আমার যখন অপারেশন হলো দেখলাম যে ডাক্তারকে আমি সকালে দেখছি, সে দুপুরে, রাতে, মাঝরাতে, আমি জানি না ওরা কখন রেস্ট নেয়। আচ্ছা, ওরা কন্টিনিউয়াসলি দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, খুবই ভালো। এবং মানে পেশেন্টকে অ্যানালাইসিস করে, রিসার্চ করে, পেশেন্টের ডিজিজটাকে নিয়ে চিন্তা করে। আমাদের যেটা সমস্যা হচ্ছে, যেটা আমার মনে হয় কি যে আমাদের দেশে যেহেতু বাড়তি জনসংখ্যা, অনেক সময় পেশেন্ট হচ্ছে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়, কি যে একটা না আসলে আরেকটা তো আসবেই, মানে একটার পর একটা তো আসতেই থাকে ডাক্তারের কাছে। তো এই টেকেন ফর গ্রান্টেড হয়ে যাওয়ার কারণে হয়তো রোগীদের অনেক সময় ডক্টররা সময় দিতে পারছে না, বা রোগীরাও টেক কেয়ার পাচ্ছে না। আর একটা বিষয় আছে যে রিসার্চ নেই। আমার মনে হলো যেটা, যে আমাদের দেশে এরা মানে ডক্টররা যে রিসার্চ করবে, ওই মেবি ইনফ্রাস্ট্রাকচারই ওরকম না, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। মানে একটু সেনসিটিভ ক্যান্সার ডিজিজ হয়, সেটা নিয়ে আগে আসলে কি ধরনের হিস্টোরি আছে, আগে রোগীদের ডাটাবেস কিংবা ওগুলো নিয়ে স্টাডি করা, রিসার্চ করা। কারণ এই অনুযায়ী এক একজনের মানুষের হচ্ছে মানে রেসপন্স অনুযায়ী হচ্ছে তাকে মানে করতে হয়, মেডিকেশন দিতে হয়। সবাইকে সেম গড়পড়তা ভাবে দিলে তো আসলে মানে কাজ হবে না। হ্যাঁ, ওখানে আমি দুটা জিনিস বলি এটার উপরেই, কি যে ওখানে যেটা হয়েছে কি যে টিএনবিসি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ একটা ক্যান্সার ক্যাটাগরি, হ্যাঁ, টিএনবিসির জন্য ওখানে একটা ইউনিটি আছে, ওদের ডক্টরের প্যানেলই আছে যারা হচ্ছে টিএনবিসি, প্রত্যেকটা যারা টিএনবিসি পেশেন্ট তাদের জন্য ওই ফর্ম ফিল আপ করে নেয়, তাদের হচ্ছে কনসেন্ট নিয়ে নেয় কি যে আপনার যে প্যাথোলজি মানে স্টাডিটা করা হবে, আপনার টিউমারটাকে আমরা সংরক্ষণ করব ক্যান্সারের, এটা নিয়ে আমরা রিসার্চ করব, এটার উপর অ্যানালাইসিস করব এবং আপনার গোপনীয়তা আমরা রক্ষা করব, যেটা হয়তো আমাদের দেশে আছে কি আমি জানি না, এটা একটা আছে টাটাতে। আর একটা বিষয় হচ্ছে কি যে টাটার চাইতে মানে এই এশিয়ার কন্টিনেন্টে আমার মনে হয় না ভালো কোনো জায়গায় সার্ভিস দিবে, হ্যাঁ, আমার মতে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ভালো মনে হয়েছে। হ্যাঁ, তো এখন শেষ একটা জিনিস আপনাদের শেষ করতে যাচ্ছি, আপনি যেভাবে পারিবারিকভাবে সহযোগিতা পেয়েছেন সবার, আপনার যে মাইন্ডসেট, ভাইয়া যেভাবে পাশে ছিলেন, সবার ক্ষেত্রে আসলে বিষয়টা একদম হয় না। তাদের হয়তো পারিবারিক সাপোর্টও থাকে না, সামাজিক সাপোর্ট তো থাকেই না, আর্থিক অবস্থাও খুব কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি তারা কিভাবে ফিডব্যাক করবে, বাউন্স ব্যাক করবে? নিজেকে স্ট্রং থাকতে হবে। দেখা যাচ্ছে যে আমি যখন চিকিৎসা নিয়েছি তখন আমার আশেপাশে তো অনেক মানে ক্যান্সার মানে আমার সাথেই অনেকে ট্রিটমেন্ট নিচ্ছিল, তো অনেকে দেখা গেছে যে লাইফ পার্টনার যে সে সাপোর্ট করছে না। মানে বেশিরভাগই আমি তো সব মেয়েদের সাথেই ছিলাম, যেহেতু ব্রেস্টে আমার ক্যান্সার, তো সবাই কাইন্ড অফ সেমই, এবং বেশিরভাগেরই হচ্ছে বিয়ে হয়ে গেছে। দেখা গেছে যে সাপোর্ট করছে না বা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট নেই। আবার অনেকের আছে কি যে আত্মসম্মান এত বেশি যে কারোকে বলতেও পারে না, এভাবেই হচ্ছে মারা যাচ্ছে। তো আমার মনে হয় যে বলা উচিত। হ্যাঁ, কেউ চিন্তা করবে যে না আমার লাইফ পার্টনার চাচ্ছে না আমি সুস্থ হই, মানে থাকে না অনেকে মাইন্ড করে যে ও এরকম করছে আমি মরেই যাই তাহলে ভালো, এটা কিন্তু ঠিক না। তার বাবা মা, তার তো ফ্যামিলি আছে, তার বাচ্চা কাচ্চা আছে এরকম। তো আমি চাইবো যে মাইন্ডসেট যদি স্ট্রং থাকে তাহলে হচ্ছে ওভারকাম যেহেতু করা যায়, তো সবাইকেই মানে যারই যেই ক্যান্সারই হোক না কেন, যেই অসুখই হোক না কেন, তাকে নিজেকে ঠিক থাকতে হবে যে আমি সুস্থ হয়ে যাব, তাহলে সব ইনশাল্লাহ মানে পরপর সব আসতেই থাকবে। কারণ আমার যখন ক্যান্সার হলো আমি তো চিন্তাও করতে পারিনি যে এত টাকা কোত্থেকে আসবে, কারণ হচ্ছে আমার যে ট্রিটমেন্ট আমি দেখতেছি যে এত খরচ হচ্ছে। প্রতি 3 সপ্তাহে আমার প্রায় 3.5 লাখ টাকার মতো ওষুধ লাগছে, প্রতি 3 সপ্তাহে একবার করে। তো এত টাকা কোত্থেকে আসবে? এখন দেখছি যে না চলে আসতেছে, কারণ আমি চাচ্ছি ঠিক হতে, আমার ফ্যামিলি চাচ্ছে ঠিক হতে, মানে আমি ঠিক হই, তো অটোই আসতেছে। তো আল্লাহ তো এরকম বলছে যে তুমি চাও আমার কাছে,
মানুষকে চাইতে হবে, মেন্টালি কখনোই ভেঙে পড়া যাবে না, তাহলে ইনশাল্লাহ সবাই। বৃষ্টি যদি বাচ্চাদের কথা বলে, আসলে বাচ্চারা মানে আমাদের কাছ থেকে মানে এখন তো আমার একটা বাচ্চার বয়স এখন হচ্ছে 4 বছর ক্রস করলো, আর একটার প্রায় 1.5 বছর আর কি। তো ও যখন মানে ক্যান্সারটা ধরা পড়ে তারপর তো বাচ্চাদের ব্রেস্ট ফিডিং বন্ধ করে দিতে হয়, ছোট্ট মানে দ্বিতীয়টার তখন খুব কষ্ট হয়েছে আর কি। 9 মাস বয়স থেকে ওর মায়ের বুকের দুধ পায় না। তো এটা আমাদেরকে খুব কষ্ট দিছে কি যে আমার এই বাচ্চাটা মানে এটা ডিপ্রাইভড হবে। প্লাস হচ্ছে তারপর থেকে আমি তো ওকে নিয়ে ছুটাছুটি করছি, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতেছি, আমাদেরকে পায় না বাসায়। এমনি দুজনেই আমরা জব করি। আমাদের ওর নানির বাসায় মানে ওর নানির বাসায়, বাচ্চার নানির বাসায় মানে আমার শাশুড়ির বাসায় রেখে যেতে হতো আমাদের দুজনেকেই। সকালবেলা দিয়ে চলে যেতাম, আমরা ফিরতাম রাতে। তো এমনি সপ্তাহে 5টা দিন 6টা দিন আমাদেরকে পাইতো না ওরা দুজন। তো ক্যান্সারের পর থেকে তো আমি এটা নিয়ে ছুটাছুটি করতেছি। তারপর আমরা ফার্স্ট যখন ইন্ডিয়া যাই তখন আমরা প্রায় 40 দিন আমরা থেকে আসছি। তো হ্যাঁ, বাচ্চাদের ছাড়া। তো ওদের উপর অনেকটা মেন্টাল একটা ট্রমা গেছে। ছোটটা প্রথমবার কিছু বুঝেনি, বড়টা বুঝছে। আর এইবারও প্রায় আমরা 45 দিন না 50 দিন মতো থেকে আসলাম, প্রায় 2 মাস। তো এই সময়ও ওদের উপর একটু মেন্টাল মানে ট্রমা যাচ্ছে, যতটুকু বুঝি কি যে ডিপ্রাইভড হচ্ছে ওরা আর কি আমাদের কাছ থেকে। এবং মানে আমি তো কল্পনা করতে পারি না ভাই আগে যে ওর মাকে ছাড়াও কিভাবে থাকবে, কারণ টিএনবিসি মানে আসলে প্রগনোসিস কেস ভালো হয় না। কিন্তু আমরা আশাবাদী এবং আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ ওর এখনো বয়স কম। ও আলহামদুলিল্লাহ ফাইট করে যাচ্ছে। ওর শরীর যতটুকু কেমন রেসপন্স নিতে পারবে, যত ভালো, তত হচ্ছে ক্যান্সারটাকে আমরা দ্রুত হারাতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ সহায়। এই তো অনেক ট্রমার মধ্যে দিয়ে আমরা নিজেরাও যাচ্ছি, কিন্তু কোপ আপ করতেছি, এটাই লাইফ। বাচ্চারা বেশি যাচ্ছে, কারণ ছোটটা তো এবার আমাকে দেখে ও তো ছাড়তেছেই না আমাকে, যে অফিসেও যেতে দিবে না এরকম অবস্থা। মানে ও ভাবতেছে যে আবার গেলে আবার কত দিনের জন্য যাই, আবার পরে আসে কিনা, কত পরে আসে, 1-2 মাস পরে আসে কিনা। আমরা সবার কাছে দোয়া চাই, আমাদের দর্শকদের কাছে এবং সবার দোয়া চাই যাতে বৃষ্টি আবার রিকভার করে ফ্যামিলিতে ফুললি আবার সময় দিতে পারে ইনশাআল্লাহ, এবং এটা যাতে মানে আল্লাহ রিকভারি দান করে, সেটাই। আর আমাদের প্রত্যেক অনুষ্ঠানে আসলে যখন কোনো গেস্ট আসে আমরা তার কাছ থেকে একটা অটোগ্রাফ রাখি। আজকে তোমার কাছ থেকে অটোগ্রাফ রাখবো। এটা হচ্ছে আমাদের এপিসোড পডকাস্ট 36, আর এই হচ্ছে মার্কার। তুমি কোনো মেসেজ দিতে পারো, ওর মেসেজটা লিখে আমাদের উদ্দেশ্যে অথবা সবার উদ্দেশ্যে, তারপর তুমি তোমার সাইনটা করবা ডেট দিয়ে। আমি এখানে রেখে দিচ্ছি পডকাস্ট 36 বৃষ্টির সিগনেচার করা। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আফিফ অথবা বৃষ্টি, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে এট লাস্ট মোমেন্ট। আমি বলতে চাইবো যে সবাই, মানে শুধু মেয়েরা যে তা না, ছেলে মেয়ে বাচ্চা সবাই হচ্ছে নিজের খেয়াল রাখবেন। আর ক্যান্সার যেহেতু এখন খুবই মানে ছড়িয়ে পড়ছে, সবার বাসায় বাসায় আছে বলা যায়, কারো আত্মীয় স্বজন বা কেউ না কেউ তো আছেই। তো হচ্ছে নিজের কোথাও যদি একটু মনে হয় যে এটা অস্বাভাবিক লাগছে, সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন এবং নিজে শিওর হবেন যে না এটা কোনো কিছু না। যদি মনে হয় যে না এটা কিছুই না, তারপর ডক্টরের মুখ থেকে যেন শুনেন যে না কিছু হয়নি আপনার। হ্যাঁ, তো এটাই, বি সেফ। আমি যেটা বলতে চাই দর্শকদের জন্য, ক্যান্সারের ক্ষেত্রে আপনারা বায়োপসিটা অবশ্যই, মানে যদি মনে হয় কি যে টিউমার বা লাম্প এরকম কোনো কিছু অনুভূত হচ্ছে,
একবার বায়োপসি, অবশ্যই ডাক্তারের পরামর্শে বায়োপসি করার চেষ্টা করবেন এবং বায়োপসিটা ভালো জায়গা থেকে করবেন যেন আপনার আসলেই কি সমস্যা সেটা বায়োপসিতে বোঝা যায়। আর মনোবলটা একটু শক্ত রাখা জরুরি, যেহেতু এটা একটা ম্যারাথন আর কি, এখানে ভেঙে পড়া যাবে না, সাহসী হতে হবে এবং সবসময় এটাকে রিসার্চ করতে হবে। অ্যাজ এ মানে অ্যাটেন্ডেন্টের পার্সপেক্টিভ থেকেও যদি আমি বলি, একজন ক্যান্সার পেশেন্টের যেই অ্যাটেন্টিভ হন না কেন, ফার্স্ট অ্যাটেন্ডেন্ট, সেকেন্ড অ্যাটেন্ডেন্ট, তাদের উচিত হবে ক্যান্সারটাকে নিয়ে একটু নিজেরা পড়াশোনা করা, যেন আমরা ডাক্তারদেরকে অবশ্যই কোশ্চিন করা উচিত। যে কোনো ডাক্তারের কাছে আমরা যাই কিন্তু ডাক্তারকে আমরা কোশ্চিন করি না। তো অনেক সময় আপনার ইনফরমেশন না জানার কারণে আপনি অনেক মানে ভুল পথেও পরিচালিত হতে পারেন। তো সেক্ষেত্রে কোশ্চিনটা অবশ্যই ডাক্তারদেরকে অলওয়েজ কোশ্চিন করবেন, নিজে স্টাডি করবেন, কারণ ইনফরমেশন ইজ কিং আর কি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। শেষ করার আগে যে কথা বলতে যাবো, যে আমরা খুব শীঘ্রই, যেটা হচ্ছে আগামী 1 বছর বা 2 বছর পরে আমরা আমাদের 200তম বিশাল এক গ্র্যান্ড প্রোগ্রাম করতে যাচ্ছি এবং সেখানে কিন্তু আপনারা ইনভাইটেড। ইনশাআল্লাহ 1 বছর বা 2 বছর পরে হবে, সেখানে আপনি এবং ভাইয়া অবশ্যই থাকবেন। আর যেখানে আল্লাহ থাকে সেখানে কোনো কাজে আসবে না, আল্লাহ যা চাবেন তাই হবে। আমরা জানি যে আপু এবং ভাইয়া আমাদের সাথে আরো অনেক বছর থাকবেন ইনশাআল্লাহ। এবং ভাইয়া আপনাকে বিশেষভাবে অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এরই সাথে আজকে আমরা আমাদের পডকাস্ট এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপু যা বললো তা মনে রাখবেন। আল্লাহ যদি আপনার সাথে থাকেন অবশ্যই সকল সমস্যার সমাধান করতে পারেন। ভালো থাকেন সবাই।